Welcome. ভূত প্ল্যানেট। আজ আপনাদের জন্য রয়েছে সৌমিক দের লেখা গল্প গড়মান্দারণের প্রেত। গল্পের কাহিনী এবং চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। সৌমিক দের জন্ম 1984 সালের 12 জুলাই কলকাতার সল্ট লেকে। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন বিভাগে কর্মরত। ভারত এবং বাংলাদেশে তার অত্যন্ত জনপ্রিয় কালীগুণিন সিরিজের 5টি বই ছাড়াও লিখেছেন অজস্র ছোট গল্প, কবিতা এবং বড় গল্প। আজকের এই গল্পটি নেওয়া হয়েছে কন্দর্প উকিল সিরিজের থেকে। শুরু হচ্ছে আজকের গল্প গড়মান্দারণের প্রেত। প্রেতের প্রসঙ্গটা উঠেছিল নেহাতি কাকতালীয়ভাবে। সেই দিনটা ছিল শনিবারের বিকেল। বৈঠকখানার গলিতে জ্যাঠামশায়ের বাড়ির আড্ডা ঘরে আমরা বসে ঝাঁঝালো সর্ষের তেলের চুপচুপে মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সহযোগে একরাশ তেলে ভাজা চর্বণ করতে করতে টুকিটাকি কথাবার্তা বলছি। অদূরে তক্তপোষে জ্যাঠামশাই মানে রতনের বাবা, জগন্নাথ খুড়ো মানে রতনের খুড়ো মশাই আর কন্দর্প কাকাবাবু বসে কিছু বৈষয়িক কথাবার্তা বলছেন। হঠাৎ আলোচনায় বাধা পড়ল অন্দরের থেকে ভারী শাঁখের শব্দ ভেসে আসায়। জ্যাঠামশাই তৎক্ষণাৎ হাত জড়ো করে গৃহদেবতার উদ্দেশ্যে প্রণাম জানানো মাত্র গোটা শিয়ালদা চত্বর ঝুপ করে অন্ধকারে ডুবে গেল। খুঁড়িমা পেতলের মোমদানিতে 2 তাল মোমবাতি ধরিয়ে রেখে গেলেন পর কাকাবাবু হঠাৎ একটু হেসে উঠলেন। সেই হাসিতে মোমের আলো কেঁপে কেঁপে দেওয়ালে আমাদের 2খানি করে ছায়া ফেলে নাচতে থাকল। জ্যাঠামশাই একটু গলা খাঁকারি দিয়ে কইলেন, কিসে হাসিটা পেল জানলে আমরাও একটু হাসতে পারতুম। কন্দর্প কাকাবাবু হাসি বন্ধ করে কইলেন, এই যে শাঁখের শব্দ শুনে বৈষয়িক আলোচনা ফেলে তুমি হাত জোড় করলে, আর সঙ্গে সঙ্গে বিদ্যুৎও চলে গেল, দুটো মিলিয়ে হঠাৎ হাসি পেয়ে গেল। হাসি নয় ভায়া, শঙ্খধ্বনি হলো গৃহের মঙ্গল ধ্বনি। এতে প্রণাম না জানানোর কি আছে? না না, আমি তর্ক করছি নে। বিশ্বাসে মিলায় বস্তু। ইচ্ছে না থাকলেও এইটুকু বাহ্যিক আয়োজন না দেখালে বৌঠানের ভয়ে তোমার ঘরে টেকা মুশকিল হবে। নিরুদ্দেশ হয়ে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে হবে। বস্তুত রতনের মায়ের কিঞ্চিত মুখরা বলেই প্রসিদ্ধি ছিলই, কিন্তু সে উপমায় জ্যাঠামশাই খুশি না হয়ে কইলেন, তোমার আর কি? পোড়াতলায় বৌমাকে ফেলে রেখে আজ শহর, কাল গাঁ, এই তো করে বেড়াও। এও একরকম পালানো বই কি? শুধু নামি উকিল বলে পুলিশের তাড়া খাওনি, এই যা। এই কথায় এতক্ষণ হাসতে থাকা কাকাবাবু যেন সামান্য অন্যমনস্ক হয়ে পড়লেন। তা আমার নজর এড়াল না। কন্দর্প কাকাবাবু এমনি অদ্ভুত এবং ভয়ঙ্কর সব গল্পের ভাণ্ডার। ফলে এই নিষ্প্রদীপ শহরে মোমবাতির আলোয় বসে একখানা গল্প শোনার জন্য মনটা উদ্গ্রীব হয়ে উঠেছিল। এই অন্যমনস্কতা দেখে একটু
একটু উৎসাহিত হয়ে আমি শুধালাম, আচ্ছা কাকাবাবু, সত্যি কি এমন কোনো ঘটনা হয়েছে যে আপনাকে পুলিশের ভয় পালিয়ে বেড়াতে হয়েছে? জগন্নাথ খুড়ো একটু অপ্রস্তুত হয়ে ধমক দিয়ে কইলেন, ও কি কথা বলিস হতভাগা? তোদের কন্দর্প কাকাবাবু কি পুলিশ থেকে পালিয়ে বেড়ানোর মানুষ? বরং পুলিশই সময় অসময়ে ওর কাছে। কন্দর্প কাকাবাবু এই কথার মাঝে আনমনা হয়ে যে ঠিক কোন স্মৃতিচারণ করছিলেন তখনও আমি বুঝিনি। হঠাৎ বাইরের ফুরফুরে বাতাসে নড়তে থাকা মোমবাতির শিখার দিকে চেয়ে শিখাকে আড়াল করে ত্রস্তভাবে চোখ ঢাকলেন চকিতে। জগন্নাথ খুড়ো কথার মাঝখানে হঠাৎ খেই হারিয়ে চুপ করে গেলেন দেখে কাকাবাবু ধাতস্থ হয়ে লজ্জিত স্বরে বললেন, আমি দুঃখিত। যতবার একাগ্রভাবে ঘটনাটা মনে পড়ে ততবারই ওই রাতের চোখ অন্ধ করে দেওয়া আলোর ঝলকানি যেন আজও আমার চোখ দুটো নিষ্প্রভ করে দেয়। সেই আলো আমি ভুলতে পারি না। কাকাবাবু আমার পানে চেয়ে বললেন, ঠিক পুলিশের ভয় নয় বটে, কিন্তু সত্যিই একবার আমি পুলিশের থেকে গা ঢাকা দিয়ে পালিয়ে এসেছিলাম আত্মগোপন করে, এবং আমি চাই আমি যেন আর কখনো তাদের মুখোমুখি না হই। আমি কথাটা নেহাতি মজার ছলে বলেছি, কিন্তু এই ধরনের একটা কথা শুনে আমার মুখ থেকে আপনিই প্রশ্ন বেরোলো, সে কি কাকাবাবু? কোথায়? কাকাবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে কইলেন, গড় মান্দারণ, হুগলির গড় মান্দারণ। আমার আইনের হাতে খড়ি যার কাছে, সেই আমার গুরুদেব প্রখ্যাত আইনজীবী শ্রী ভবানী শঙ্কর চাটুর্যের বাড়িতে আমি ঘাঁটি নিয়েছি কিছুদিন যাবৎ, একখানা দেওয়ানি মামলার তদারকি শেখার জন্য। আরামবাগ স্টেশনের পাশেই। উই পোকা যেমন শুষ্ক কাঠের থেকেও রস টেনে বের করে, তেমনি ভাবেই নিরস কাগজ কলমের দলিল দস্তাবেজ থেকে রহস্য খুঁজে বের করতে একমাত্র আইনজীবী পারেন। ও তোমরা বুঝবে না। তো ভবানী শঙ্কর চাটুর্যে আমাকে বললে, বুঝলে কন্দর্প, কাল তুমি শয়ন করার পরেও আমি আরো কিছুক্ষণ কারখানার মামলাটা তদারক করেছি। কিছু একটা গোলমাল রয়েছে, খুব গোলমাল। চর্মচক্ষে ধরা চলে না, কিন্তু এই কাজ করেই বুড়ো হলাম, টের পাই দিব্যি। সরেজমিনে কথাবার্তা কওয়া দরকার কারখানার আশেপাশের লোকেদের সঙ্গে, কিন্তু এই শরীরে। আমার তখন তরতাজা বয়স, আমি কথাটা লুফে নিলাম। আপনি আজ্ঞা করলে আমি যেতে পারি চাটুর্য মশাই। আপনি তদারকির পদ্ধতি বলে দেবেন ক্ষণ। যাবে? একদিনে কিন্তু হবার নয়, দিন কতক লাগবে। অনেকখানি ভিতরের একটা বাদারে গাঁ। সে হোক, আমি পারবো। কোন জায়গা সে? ভবানী শঙ্কর মুখ তুলে বললে, বঙ্কিমের দুর্গেশ নন্দিনী পড়া আছে, সেই দুর্গ কোথায় ছিল বলতে পারো? আমাকে জিভ চাটতে দেখে হেসে কইলে, গড় মান্দারণ। এখনো সে দুর্গের ভগ্নাবশেষ রয়েছে সেথা, কিন্তু তা দিয়ে তোমার কাজ নেই। তুমি যাবে গাঁয়ের ভিতরে। আমার পরিচিত পোস্টমাস্টার বিনয়বাবু থাকেন সেখানে। আমার চিঠি নিয়ে গেলে থাকতে খেতে দেবে, ভালোভাবে ঘুরে ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে দেখবে। যা যা শিখিয়ে দিয়েছি তেমন কিছু পেলেই পত্রপাঠ চলে এসে আমাকে সব জানাবে। আর হ্যাঁ, পুলিশের সঙ্গে কথাবার্তায় কাজ নেই। ওদের রিপোর্ট সিজার সব আমার কাছে রয়েছে। সো বেস্ট অফ লাক। আমি ঘাড় নাড়লাম। পরদিন প্রভাতে রওনা হলাম গড় মান্দারণের উদ্দেশ্যে। শুধু রাখতে পারিনি চাটুর্যে মশাইকে দেওয়া একটা কথা। পুলিশের সঙ্গে জড়িয়ে আমি পড়েছিলাম সে যাত্রা, না জড়িয়ে পথ ছিল না। যে ভয়ঙ্কর এবং অসম্ভব ঘটনা আমার সামনে দাঁত নখ মেলে দাঁড়াতে চলেছে আর একটু পরেই, তেমন ঘটনা তোমরা কখনো শোনোনি।
নৌকো যোগে একটা নাতি প্রশস্ত নদী বা প্রশস্ত খাল পেরিয়ে গড় মান্দারণে পা রাখতেই মাঝি শুধালো। বাবু যাবেন কনে? আমি পোস্টমাস্টার বিনয়বাবুর নাম করতে মাঝি কইল, তাই না তাই, ওই দু এক বাবু সারাই ভদ্রলোককে ঠাই দেওয়ার মতন ঘর আছে নাকি এই তালুকে? এই চায়ের দোকানটা আমার বাবু, আপনি এক পেলা চা খেয়ে যান আজ্ঞা। আমার নাম সুদাম, যাতে বৈশ্য। কথা মন্দ নয়। তার নৌকো ভাড়া 20টা পয়সা আমি তার হাতে তুলে দিলাম। এত কম পারানি শহরে কল্পনাই করা যায় না এই মাঘী গন্ডার বাজারে। কিন্তু সে চায়ের মূল্য কিছুতেই নিল না। চাটা তো স্বাদু নয়, কিন্তু চাই তো। তারপর মাঝির বলা পথে এসে উঠলাম আমার আস্তানায়। আমি বিনয়বাবুর গৃহে সমাদরে ছিলাম, বুঝলে। প্রথম দিনটা দিব্য কাটল, তাল কাটল পরের রাতে। সন্ধ্যার পর আমার একটু বাইরে যাওয়া আবশ্যক হওয়াতে আমি নিজের তোয়ালেটা কাঁধে নিয়ে বেরোতে যেতেই মাস্টার গিন্নি রাঁধতে রাঁধতে হাঁ হাঁ করে উঠে স্বামীকে কইল, ওগো বাচ্চা বাইরে যাবে, তুমি একটু আলোটা ধরে গায়ে গায়ে যাও, কিছু দেখলে জোরে ডাক দেবে। আমি বিস্মিত হয়ে কইলাম, কিছু হয়েছে নাকি মাস্টার মশাই? এদিকে তো ওই সব। আমার আকার প্রকার অনুমান করে বিনয়বাবু বললে, না না, ওসব জানোয়ার এদিক রে নাই। একটা ঘটনা ঘটেছে মাসখানেক আগে। ওই দূরের ওই যে কালো কুলো চূড়োটা দেখা যাচ্ছে, ওই ওই বন্ধ কারখানাতে দুর্ঘটনাই বটে। দুর্ঘটনা? তাহলে 1 মাস পর আলো নিয়ে সঙ্গে আসার কি দরকার? আপনি কিছু গোপন করছেন বিলক্ষণ। বিনয় মাস্টার কি একটা বলতে যাচ্ছে, সহসা হাঁড়ি কড়াইয়ের অকারণ শব্দে ঢোক গিলে চুপ করে গেল। আমি পলকের মধ্যে 2খানি তত্ত্ব উপলব্ধি করলুম। 1, মাস্টার মশাই তার গিন্নির বশবর্তী। 2, আগুন মরার পরেও যেমন চুলোয় তাপ থেকে যায়, তেমনি এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তার কোনো একটা তাপ এখনো থেকে গিয়েছে এই গায়ে। খুব ভয়াবহ কিছু। নৈশভোজের পর গিন্নিমা শয়ন করলেন। আমি বিনয়বাবুকে কইলাম, আমার মামলা বিষয়ক কাগজপত্রের মধ্যে কিছু ডাক মারফতে কাগজ রয়েছে। আচ্ছা, আপনি তো এই কাজের কাজী, পরখ করে বলতে পারেন সেগুলো জাল না খাঁটি? বিনয়বাবু ইতিবাচক ঘাড় নেড়ে কান খাড়া করলেন। শয়নকক্ষের ভিতর থেকে কোনো বিঘ্নজনক শব্দ এলো না বুঝে নিশ্চিন্ত হয়ে আমার কক্ষের তক্তাপোষে এসে বসলেন। সামনে এই রকম একখানা মোমবাতি জ্বলছে। আমি বাতিটা পাশের চৌপাইতে সরিয়ে দিয়ে কাগজপত্র সরিয়ে রেখে মাস্টারের চোখের দিকে অনুনয়পূর্ণ চক্ষে তাকালাম। মাস্টার একবার দুয়ারে চোখ বুলিয়ে কইলেন, বলতেছি উকিল বাবু, ভবানী চিঠিতে বলেছে আপনাকে সব খুলে বলতে। কারখানার জমির দখলি নিয়ে যে মামলা হয়েছে মালিক পক্ষের মধ্যে, সেই আকচাকচি সমাধানের আগে আর একটা ঘটনা আপনার জানা দরকার। ভবানীও তেমন জানে না এই কথা। এই বলে বিনয় মাস্টার যে ঘটনাটির কথা বললেন তা শুনে আমি চমকে উঠলাম। এই যাবতীয় তথ্য মাস্টারমশাই কোন সূত্রে পেয়েছেন সেসব তর্কে আমি যাব না। ঘটনাটি আমি নিজের মতো করেই তোমাদের বলি বরং। গড় মান্দারণের রাসায়নিক সারের কারখানাটি আজ নতুন নয়। নেই করে বৎসর 60 ধরে সগড় বেশে সার তৈরি করে চলেছে। স্বর্গীয় জগনমোহন দাসের পিতা মনমোহন দাস এই কারখানা প্রতিষ্ঠা করেন। বর্তমানে জগনমোহনের 3 পুত্র চন্দন দাস বড়, মদন দাস মধ্যম এবং নীলমণি দাস এই কারখানার মালিক। এছাড়াও কারখানায় টাকা লগ্নির ভিত্তিতে আরও 2 জন বড়লোক প্রতাপ দিন্ডা আর ভবেশ সেনও যৌথ মালিকানার অধিকারী। এই 5 মালিকে কিন্তু ঝগড়াঝাটি বা কামড়াকামড়ি একেবারেই নাই, বরং একসাথে পান ভোজন, চড়ুই ভাতি, হাসি তামাশা এবং আনুষঙ্গিক আরও কিছু ফুর্তি একত্রেই চলে আসছে।
এইবার ভারত সরকার হঠাৎ বছর তিনেক আগে রাসায়নিক সারের উপর অজস্র বিধিনিষেধ এবং নজরদারি বসানোর পর কারোবারে আচমকাই ভাঁটা আসতে শুরু করে। বছর দুয়েক এইরকম চলার পর আবার বেশ 4 পয়সার মুখ দেখতে আরম্ভ করে কারখানা। এই হঠাৎ ভাগ্যোন্নতির কারণটি যে ঠিক বৈধ উপায় নয় তা একমাত্র অনুমান করেছিল গড় মান্দারণ কারখানার প্রহরী রামরতন সিং। রামরতন ছিল ফৌজের সিপাহী। যুদ্ধে তার বাঁ হাতটি প্রায় গোড়া থেকে উড়ে যাওয়ার পর সামান্য পেনশন নিয়ে সে ফিরে আসে গাঁয়ে। ঘর পরিবার বলতে তার একমাত্র জোয়ান পুত্র সুশীল সিং, বাপের মতোই ভারী শক্তিধর, দীর্ঘাকৃতি এবং সুদর্শন। বাপের ভারী বাধ্য, কিন্তু তার কিছু রাজনৈতিক সংসর্গ তার বাপ পছন্দ করত না। যদিও এই নিয়ে গোপনে শাসন ছাড়া বাপ ছেলেতে কখনোই মনোমালিন্য হয়নি। এই রামরতনকে কারখানায় দিবা ভাগের প্রহরীর চাকরি দেয় চন্দন দাস। রামরতনের ছিল নিজস্ব একখানা রিভলভার আর একটা দোনলা বন্দুক। সেগুলো তার অত্যন্ত গর্বের এবং আদরের বস্তু। রামরতন মালিক অন্তঃপ্রাণ। এই রামরতন একদিন অবসর দেখে চন্দন দাসকে কইল যে এই কারখানায় কিছু একটা ঘটছে যেটা ঠিক আইনানুগ নয়। চন্দন মানুষটা আমোদে এবং মজলিসি। সে বিস্মিত হয়ে শুধালো, বেআইনি কাজ হচ্ছে বলতে আর সরকারি বিধিনিষেধ মানছে না কেমিস্টরা? এইরকম হলে তো। না হুজুর, তেমন কথা নয়। আপনারা 3 জন মালিক ছিলেন তাই ছিল ভালো, কিন্তু ওই 2 জনকে যে অংশীদার করেছেন তা কাজ ভালো হয়নি হুজুর। চন্দন কর্মচারীর মুখে এই ধরনের কথা শুনে ক্রুদ্ধ হতে গিয়েও হতভম্ব হয়ে শুধালো, তুই খুলে বল তো রতন, কি বলতে চাইছিস? হুজুর, আমি গতকাল বিকেলে কাজ সেরে ফেরার সময় কারখানার পিছনে 2টো ব্যাঙের ছাতা তুলব বলে গিয়েছিলাম। আমার ছেলেটা বড় ভালোবাসে খেতে, তাই তো হঠাৎ ভিতরের ঘরে ওই প্রতাপ আর ভবেশবাবু শুনলাম কি যেন ফিসফিস করে আলোচনা করছে। আমার স্বভাব তেমন নয় হুজুর, কিন্তু আমার সন্দেহ হওয়ায় কান পাতলাম। স্পষ্টস্পষ্ট শুনতে পাইনি মালিক, কিন্তু আগুন, পাকা গুটি, লাখ লাখ টাকা এসব কথা শুনতে পেলাম। আমার মন সেই থেকে কু ডাকছে হুজুর। চন্দন দাস ভ্রু কুঁচকে বিড়বিড় করল, পাকা গুটি, আগুন, এ আবার কেমন কথাবার্তা? একবার নিজে খোঁজ নিতে হচ্ছে তোর। তুই এসব কথা কারুরে বলিস নে এখন। তুই বড় বিশ্বস্ত, দরকার হলি তোরে ডাক দেব রতন। রামরতন কইল, জি মালিক। রাতে প্রতাপ, ভবেশ আর চন্দনের 2 ভাই বসে রয়েছে দাসবাড়ির বৈঠকে। হঠাৎ চন্দন ঝড়ের মতো ঘরে ঢুকে রাগে কাঁপতে কাঁপতে ভবেশ প্রতাপের উদ্দেশ্যে কইল, তোমরা কারখানায় বসে আজ আগুন, টাকা এই সব নিয়ে আলোচনা করেছো? সত্যি কথা বলবে আমাকে। ভবেশ আর প্রতাপ এই রোষের মুখে মাথা নিচু করতেই চন্দন চিৎকার করে উঠল, বলো, জবাব দাও, কেন এসব কথা বলেছ কারখানায় বসে? মাতলামির আর জায়গা পাও না? আমার এত স্বাদের ছক যদি বানচাল হয়ে যায় তোমাদের এই হতমূর্খ আচরণের জন্য, তবে জানবে আমি হাতে মাথা কাটতে পারি এখনো। ওই ছোট লোক দারোয়ানটা পুরোটা শুনতে না পেলেও আবছা আবছা শুনেছে, তাতেই সন্দেহ হওয়ায় আমার কাছে এসে সব বলেছে। এইবার কাল রাতে যখন কারখানায় আগুন দেওয়া হবে তখন 2-2 4 মিলিয়ে নিতে খুব অসুবিধা হবে না নিশ্চয়ই তার। সে ফৌজি মানুষ, মূর্খ নয় তোমাদের মতো। এসব কথা জানাজানি হয়ে পড়লে যে উদ্দেশ্যে আগুন লাগানো সে বিমান মোটা অঙ্কের টাকাটা পাবে তো শেষমেশ। তারা তদন্ত করে সব ধরে ফেলবে। ভবেশ অপরাধীর স্বরে বললে, বড় ভুল হয়ে গেছে দাদা, এখন উপায় সময় হয়েছে আর নেই। কাল রাতের মধ্যেই
চন্দন কঠিন চোয়ালে চিবিয়ে চিবিয়ে বললে, কাল দিনের ডিউটি সেরে সে ফিরে যাবার সময় আমি খুব গোপনে তাকে বলবো, রতন, আমার সন্দেহ আজ রাতে কিছু লোক ঢুকতে চেষ্টা করবে কারখানায় কিছু একটা অভিসন্ধি নিয়ে। তুই খুব গোপনে রাতে একবার কারখানায় ঢুকে বসে থাকিস, একমাত্র আমাকে দেখলে তবেই বাইরে আসবি। প্রতাপ সভয়ে বলল, আরে বাপরে, তাকে আপনি রাতে ফাঁকা কারখানায় টেনে আনবেন বুঝেছি, কিন্তু তার কাছে যে একটা রিভলভার থাকে সব সময়, সেটা চড়াবেন কি করে? তাকে মারা অতটা সোজা হবে না। চন্দন হিংস্র কণ্ঠে কইল, এইসব ঝামেলা তোমাদের জন্য লজ্জা করে না? সে আমার অনুগত, আমি তাকে ঠিক কায়দা করতে পারবো, তোমরা বাইরে ওত পেতে থেকো। পরদিন রামরতন কাজে এলো ধুম জ্বর নিয়ে। চন্দন মনে মনে শঙ্কিত হয়ে তাকে রাত পাহারার গোপন অভিসারের কথা জানাতেই যখন রামরতন এক বাক্যে রাজি হলো, তখন সেই শঙ্কা কাটল। একমাত্র পাপের সাক্ষী আজ মুছে যাবে পৃথিবী থেকে। রাত তখন গায়ের হিসেবে বেশ নিশুতি। শয়তানের দল কারখানার বাইরে ঘাপটি মেরে আছে। রাতের প্রহরী দুইজন এই নিরুপদ্রব গ্রামের নিরীহ কারখানায় কসমিনকালেও হাঙ্গামার ভয় নাই বলে আফিমের নেশায় বুধ হয়ে ঝিমোয়। এই খবর শয়তানরা বিলক্ষণ জানত। বাকিরা পা টিপে টিপে পূর্ব দিক গিয়ে নেশাগ্রস্ত রক্ষী দুইজনকে নাকে আরক চেপে ধরে অচেতন করে ফেলল, আর তাদের টেনে নিয়ে শুইয়ে দিল কারখানার ভিতরে। এদের নেশার খবর গাঁয়ের লোক জানে। সকালে সবাই ভাববে আগুন লাগার পর নেশার ঘোরে পালাতে পারেনি হতভাগার দল। বাকি রইল শুধু চন্দন হাতে একখানা দামি পিস্তল বাগিয়ে পা টিপে টিপে দক্ষিণ দিকে কিছুটা এগিয়েই আবছা দেখতে পেল রামরতন সিং একটা ষাঁড়ের চৌবাচ্চার আড়ালে গা মিশিয়ে সতর্কভাবে ওই দিকের প্রবেশ পথে নজর রেখেছে। তার মুখ চন্দনের বিপরীতে, ফলে সে সাপদচারী চন্দনের উপস্থিতি টের পেল না। চন্দন এই পাশ থেকে কারখানার জমিতে চাঁদের আলোয় তার আবছা শরীরটা কাঁধ অবধি দেখতে পাচ্ছে। গুলি করার পক্ষে অতি সহজ। চন্দন প্রথমে ভেবেছিল সরল ও বিশ্বাসী রামরতনকে ভুলিয়ে ভালিয়ে তাকে পিছন থেকে গুলি করবে, কিন্তু সময় তাকে এমন সুবর্ণ সুযোগ দিয়ে দেবে তা ছিল স্বপ্নের অগোচর। পাষণ্ড চন্দন রামরতনের শরীরটাকে নিশানা করে তার গ্রীবাসন্ধি বরাবর ঘোড়া টিপল। একটা আগুনের ঝলকানি আর বারুদের গন্ধের সঙ্গে রামরতনের শরীরটা ঝুপ করে ঢলে পড়ল। চন্দন পা বাড়ালো কারখানার দিকে। শব্দ শুনে বাকি শয়তানগুলোও চলে এসেছে বাইরে। এইবার পৈশাচিক আনন্দে তেল ঢালা আরম্ভ হলো কারখানার চারিদিকে। অচেতন রক্ষী দুইজনের দেহ ভিজিয়ে দেওয়া হলো তেল দিয়ে। বাইরে রতনের মুখ থুবড়ে পড়ে থাকা মৃতদেহ বাদ গেল না। সকালে সবাই ভাববে রক্ষী সমেত কারখানা জ্বলে গিয়েছে। কারখানার প্রবেশদ্বারের কাছাকাছি এসে যখন প্রথম অগ্নিসংযোগ করতে যাচ্ছে, হঠাৎ দূরের দিকে চাঁদের আলোতে তাকিয়ে তাদের প্রাণ কেঁপে উঠল ভয়ে। তারা আবছা অনুভব করলে যে দূরে ষাঁড়ের চৌবাচ্চার কাছে রামরতন তার মৃতপ্রায় শরীরটাকে নিয়ে হেঁচড়ে হেঁচড়ে একটু একটু করে এগিয়ে আসছে। তার হাতের দুই নলা বন্দুকের নল চাঁদের আলোয় চকচক করছে। পারদর্শী সৈনিক রামরতন তার প্রশিক্ষণের শেষটুকু উজাড় করে দিয়েই বোধ করি একেবারে নিঃসাড়ে শয়তানদের তার মাঝারি পাল্লার বন্দুকের আওতায় আনতে চাইছে। চন্দন সভয়ে ফায়ার করল সেই দিকে। নীলকণ্ঠের কাছেও পিস্তল ছিল, সেও গুলি চালানো আরম্ভ করল এলোপাতাড়ি। এক
এতগুলো তপ্ত গুলি রামরতনকে ছুঁতে পেরেছিল কিনা জানি না, তবে একটি গুলি গিয়ে লাগলো ষাঁড়ের চৌবাচ্চার গায়ে লাগানো অতি দাহ্য রসায়নের পিটস ভালভে। 40 mm ডায়ার সেই ভালভ থেকে ফিনকি দিয়ে কেমিক্যাল বেরিয়ে এলো বাতাসে, আর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল কারখানায়। শয়তানের দল পরিমরি ছুটে বেরিয়ে এলো চত্বর থেকে, আর পরক্ষণেই তাদের ছড়ানো তেল আগুনকে আমন্ত্রণ জানিয়ে পুরো কারখানাটিকে গ্রাস করল। গুলির শব্দ গাঁয়ের লোকেরা পায়নি হয়তো, কিন্তু ওই ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা গ্রাম। রাতেই দলে দলে গাঁয়ের লোক ঊর্ধ্বশ্বাসে উপস্থিত হয়ে হায় হায় করতে লাগলো কারখানা চত্বরে। সেই লোকে লোকারণ্য মাঝরাতে প্রথমে মোটর গাড়ি করে পাগলের মতো নামলো 3 মালিক, আর তার কিছু পরে 2 অংশীদার। পাগলের মতো হাত পা ছড়িয়ে কাঁদতে লাগলো তারা। একেবারে নিখুঁত অভিনয়, কেউ এতটুকুও সন্দেহ করল না। কারখানার লোহার চাদরগুলো লাল টকটকে হয়ে পড়েছে। আগুন মূলত ছড়িয়েছিল কেমিক্যাল থেকেই। সেটুকু নিঃশেষ হতেই আগুন বাকিটা গ্রাস করে নিভে এলো। গাঁয়ের কিছু সাহসী লোক প্রথমে কারখানার ভিতরে উঁকি দিয়ে 2 প্রহরীর দগ্ধ দেহ উদ্ধার করল। তারপর চৌবাচ্চার দিকে নজর করে আতঙ্কে পিছিয়ে এলো। রামরতন সিং এর শরীর বিস্ফোরণের টুকরো হয়ে গিয়েছে। যা পড়ে আছে তা আগুনের দগ্ধাবশেষ উচ্ছিষ্ট। কুচকুচে হয়ে পুড়ে যাওয়া সেই শরীর দেখে চন্দন দাস অসুস্থ হয়ে মাটিতে বসে পড়ে কাঁদতে লাগলো সবাইকে দেখিয়ে। সকলে চোখ মুছতে মুছতে বাড়ি ফিরল ভোর রাতে। গাঁয়ের লোকেদের হিসেব বলল এইবার কারখানা উঠে যাবে। মালিক পক্ষের হিসাব বলল এইবার কম পক্ষে 1,03,000 টাকার বিমা মূল্য আদায় হবে। আর অদৃশ্য ঈশ্বরের হিসাব কি বলল সেই কথাটাই এখন বলবো। বেশি রাতে খুব গোপনে প্রতাপ আর ভবেশ এসে ঢুকলো কারখানায়। মালিকরা গাঁয়ের খুব পরিচিত, তারা গাঁয়ের নজরে পড়তে পারে সরাসরি এলে। আজ রাতেই যদি কিছু বেঁচে গিয়ে থাকে আগুন থেকে তা সরিয়ে লোপাট করতে হবে। কাল সকালেই বিমা কোম্পানি থেকে সাহেবরা আসবেন পরিদর্শনে। এই কারখানার মূল বিমা সম্পদ বলতে কেমিক্যাল, যা আগুনে ভস্মীভূত হওয়া নিতান্তই সন্দেহাতীত। 2 জন টর্চ বাতি নিয়ে কারখানার 2 কোণে ঘুরে ঘুরে আলো ফেলে দেখতে শুরু করলো খুঁটিয়ে খুঁটিয়ে। প্রতাপ এসেছে সার চেম্বারের দিকটায়। ঘুটঘুটে আধারে সরু ধারার টর্চের আলো ফেলে দেখতে দেখতে টর্চের আলো হঠাৎ লালচে হয়ে দপদপ করতে আরম্ভ করলো। প্রতাপ আজই নতুন সেল ভরেছে, তাই সে খুব অবাক হলো। সেটা নেড়ে চেড়ে দেখতে যাবে, হঠাৎ মনে হলো পিছনে ভবেশ এসে দাঁড়িয়েছে হয়তো। পিছনে ঘুরে টর্চের ক্ষীণ আলো ফেলতেই সেই আলো পড়ল একটা পরিচিত মুখের উপর। ভবেশ দক্ষিণ দিকটা খুঁটিয়ে দেখতে দেখতেই হঠাৎ নৈশব্দ চিড়ে ফেলা একটা আর্ত চিৎকারে ভীষণভাবে কেঁপে উঠল। প্রতাপের কণ্ঠ। ভবেশ আলো নিয়ে ছুটে যেতেই দেখল কারখানা চত্বর শূন্য, কিন্তু তখনও প্রতাপের চিৎকার কানে আসছে। কেউ যেন আর্তনাদরত প্রতাপকে ভীষণ বেগে হিঁচড়ে নিয়ে চলেছে কোথাও বাইরের দিকে। তার দোদুল্যমান টর্চ বাতিটা পড়ে রয়েছে মেঝেতে, সেটা পূর্ণ জ্যোতিতে জ্বলছে। ভবেশ ভীষণ আতঙ্কে ছিটকে এসে প্রাণ ভয়ে দৌড় দিল গেটের দিকে। প্রতাপের শেষ মরণ চিৎকার হয়েই বন্ধ হয়ে গেল। কেউ একটা যেন ভবেশের পিছনে পিছনে ছুটে আসছে ভারী শরীরে। ভবেশ গেট থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলতে চলতে বেদম হয়ে আছাড় খেয়ে পড়ল। পিছনের সেই ধেয়ে আসা জিনিসটা আর নেই। ভবেশ উঠে দ্রুত পদে গাড়িতে উঠে পালিয়ে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন
সকালে আবার গায়ের লোক ভেঙে পড়ল গড় মান্দারণের কারখানায়। গেটের সামনে প্রতাপাদিত্যের ছিন্ন ভিন্ন শবটা পড়ে রয়েছে ভয়ানকভাবে মুখ বেদান করে। একটু বেলায় বিমা আধিকারিকরা এসে কথাবার্তা কয়ে বিমার কাগজে ডিটেইনড দ্য ক্লেম লিখে শয়তানদের রাতারাতি টাকা আদায়ের পথে ছাই বিছিয়ে দিল। 4 জন ক্ষোভে ফুঁসতে শুরু করলো, কিন্তু কিছু করারও নাই। ইতিমধ্যেই 2টো খবর খুব ছড়িয়ে পড়ল গড় মান্দারণের বাতাসে। 1, আগুন লাগার পর খুব ভোরে 4 জন সন্ন্যাসী বেশধারী অপরিচিত মানুষকে দেখা গিয়েছে গাঁয়ে। তারা এপারেই ছিল রাতে, সুদামের নৌকোয় ওপারে চলে গিয়েছে ভোরেই। 2, কয়েকজন গ্রামবাসী কারখানার অনতি দূরে ঢিবির উপরের পথটা দিয়ে সাঁঝে গরু নিয়ে ফেরার সময় আবছা আবছা আলোয় যেন রামরতনের ছেলে সুশীলকে দেখে। উল্লেখ্য এই যে পিতার মর্মান্তিক হত্যার পর থেকে সুশীলকে খুঁজে পাওয়া যায়নি। আমি পরদিন প্রভাতে আমার পদভ্যাস অনুসরণ করে নিজের মামলার কাজ ফেলে গুটি গুটি গিয়ে দাঁড়ালাম কারখানার সামনে। অত বড় কারখানাটা নিজের লোহা লক্করের দংশটা বিস্তার করে দানবের মতো দাঁড়িয়ে রয়েছে। আশা করেছিলাম ফাঁকা থাকবে, কিন্তু বেশ কিছু গাঁয়ের লোকজনের সঙ্গে কয়েকজন কনস্টেবলকে দেখে বিস্মিত হলাম। দারোগার রকচটা মানুষ, সে লোকজনকে খেদাতে খেদাতে আমার সামনে এসে কইল, গাঁয়ের বলে তো মনে হচ্ছে না, কে তুমি? আমি পরিচয় দিতে দারোগা তার উগ্র গাম্ভীর্যকে যথাসম্ভব তরল করে কইল, ভবানী শঙ্কর উকিলের শিষ্য বটে। আপনি তো তবে বেশ লোক মশাই, আমি বিলক্ষণ চিনি তাকে। ধীরে ধীরে দারোগা সতীশ বেরার কাছ থেকে সব ঘটনা জানলুম। গতকাল বেশ রাত্রিরে দ্বিতীয় অংশীদার ভবেশ সেন নিজের মোটর গাড়ি হাঁকিয়ে চলেছিলেন দাসবাড়ির মজলিসে। যার টানে চলেছিলেন সেই মেয়ে মানুষটিকেও জেরা করা হচ্ছে এতক্ষণে। তো হঠাৎ ভবেশ তার সফারকে কইল, ড্রাইভার নাম 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 নাম, আজকে আমি গাড়ি চালাবো, নাম। তুই বাকি রাস্তাটা হেঁটে আয়। মদ্যপ ভবেশের এমন উদ্ভট খেয়ালের সঙ্গে সফার দীনবন্ধু খুবই পরিচিত, ফলে দ্বিরুক্তি না করে সে গাড়ি থেকে নেমে পড়ল। ভবেশ গাড়ি হাঁকালো টিলার পাশের পথ ধরে। সফার দেখলে গাড়িটা পথ দিয়ে চলার সময় দূরে যেন ধোঁয়ায় আড়াল হয়ে গেল সেটা। তার পরবর্তী পথটুকু আর গাড়িটাকে দেখা গেল না। সফার খুব ধীর পায়ে পথ ধরে এগোতে এগোতে যখন টিলাটা পেরিয়ে গিয়েছে, হঠাৎ কারখানার দিক থেকে একটা ক্ষীণ চিৎকার কানে এলো। সফার আর কাল বিলম্ব না করে ব্যাপারটা গুরুতর বুঝে দৌড় দিল দাসবাড়ির পানে। সেখানে সমস্ত কথা বলে লোকজন নিয়ে আসতে আসতেই সব শেষ। গেটের কাছে ভবেশের আতঙ্কের ছাপ দেওয়া বিচ্ছিন্ন মৃতদেহ পড়ে রয়েছে। ভিতরে গাড়িটার ছাদ ছিন্ন, যেন কেউ তীব্র আক্রোশে গাড়ির ছাদ ভেঙে ভবেশকে হিঁচড়ে বের করেছে। উপস্থিত সকলের মধ্যেই ভূতের আতঙ্ক আরো জাঁকিয়ে বসল। আমি দারোগাকে শুধালাম, আপনি কিরকম চোখে দেখছেন ঘটনাটা? সতীশ বেরা নিজের গাম্ভীর্য জলাঞ্জলি দিয়ে ঠোঁট চেটে কইল, উকিল বাবু, ঘটনা বড় স্বাভাবিক নয়। সব দিক দেখে নেহাত অলৌকিক ছাড়া কিছুই বলতে পারছি নে। ভৌতিক কাণ্ড ছাড়া হঠাৎ ধোঁয়া এসে গাড়িকে আড়াল করবে কেন? মিস্টার সেনি বা মনের ভুলান্তে কারখানায় ঢুকবেন কেন? আপনি বলুন। আমি তৎক্ষণাৎ যুক্তিসহ জবাব দিতে পারলুম না, কিন্তু একটা সম্ভাবনা আমার মনে কাঁটা হয়ে বিঁধে রইল। গাঁয়ের লোকেরা রামরতনের ছেলের মতো একজনকে কারখানা চত্বরে ঘোরাফেরা করতে দেখেছিল। সেই কথাটা কিন্তু দারোগাবাবু ধর্তব্যেই আনছে না। তার সঙ্গে কিছু গুপ্ত সংস্থার যোগাযোগ ছিল। 4 জন অপরিচিত সাধু বেশি মানুষ ঘোরাফেরা করলো কেন আগের রাতে?
আমি দারোগাকে এই কথা বলতেই বুঝলাম তার মাথায় প্রেত তত্ত্বই জাঁকিয়ে বসেছে ইতিমধ্যেই। সে কইলে, আরে কি যে বলেন মশাই, গাঁয়ের লোকে সুশীল সিংকে নয় রামরতন সিংয়ের প্রেতকেই দেখেছে। সুশীল হঠাৎ অমন অনিশ্চিতভাবে শিকারের জন্য কারখানাতেই বা বসে থাকবে কেন? আমি কারখানা চত্বরে ঘুরে ঘুরে দেখলাম, দারোগার মুখ থেকে সিজার লিস্ট শুনলাম। আগেই যদিও সে লিস্ট আমি দেখে এসেছি গুরু ভবানী শঙ্করের কাছারিতে। প্রহরী দুইজনের মৃতদেহের কাছে কাঁচের বোতল, কিছু নেশাদ্রব্যের কলিকা, সামান্য পয়সা পাওয়া গিয়েছে। রামরতনের পুড়ে যাওয়া দোনলা বন্দুকটিও পুলিশের জিম্মাতেই। তার ব্যবহার করা যাবে না কখনো। রামরতনের ঘর থেকে বাপ ছেলের ফটোগ্রাফও পেলাম একটা। সবই শুনলাম, দেখলাম, কিন্তু আমার মন থেকে খটকা দূর হলো না। কি যেন একটা অস্বাভাবিক আছে পুরো ঘটনাটার মধ্যে। কিছু একটা সবার চোখ এড়িয়ে যাচ্ছে। দারোগার সঙ্গে সুদাম মাঝির চায়ের দোকানে গেলাম। মাঝি প্রথমে ঘাবড়ে গিয়েছিল, কারণ তার নৌকোতেই ওই সন্ন্যাসীর বেশধারী 4 জন ফেরত গিয়েছিল। কিন্তু আমি কইলাম, এখন চা পান করুন দারোগা সাহেব, এ কিছু জানে না, একে মিথ্যা জেরা করে লাভ নেই। সুদাম হাত জোর করে কইল, দিব্যি বলছি সাহেব, আমি যদি জানতাম যে তারা সন্ন্যাসী নয় তবে তাদের পার করিয়ে দেওয়ার আগে হুজুরে খবর দিতাম। বড্ড ভুলেই গেছে সাহেব, বড্ড ভুলেই গেছে। আমি তাকে আশ্বস্ত করে বললাম, তোমার দোষ নাই সুদাম, তোমার পেশা নৌকো পার করা। কে সাধু কে শয়তান তা দেখা তোমার কাজ নয়। আর একসাথে অনেকগুলো যাত্রীর ভাড়াও তো কম নয়, সে টাকা ছাড়লে তোমার চলবে কেন? সুদাম সবেগে ঘাড় নেড়ে কইল, না বাবু না, সুদাম মাঝির পয়সার লোভ নাই, ভারী তো একটা টাকা। তার মোহে আমি খারাপ লোকরে খেয়া পার করিয়ে দিতে পারবো না বাবু। অমন একটা টাকা জীবনে অনেকবার আসবে যাবে। আমি চাটুকু নিঃশেষ করে গেলাসটা রেখে কইলাম, টাকার প্রশ্ন উঠল কেন সুদাম? একটা টাকাই বা ভাড়া হলো কেমন করে 4 জনের? তোমার পাড়া নেই তো 20 পয়সা। পঞ্চম মানুষটি কে ছিল? শেষের দিকটা আমার গলা গম্ভীর হয়ে এলো দেখে দারোগা তড়াক করে লাফিয়ে উঠে সুদামকে পাকড়াও করে বললে, বাহ মশাই, আমার এই রকম জেরার সঙ্গে তো পরিচয় ছিল না। ব্রাভো! এই হতভাগা, চল তুই ফাটকে। এই যে হাবিলদার, শোনো শোনো, বেটাকে গারদে পড়বার ব্যবস্থা করো। আমার একটু খারাপ লাগলো, কিন্তু সুদাম কিছু গোপন করছে আমাদের কাছে, সেটা জানতে হবে। এই হত্যালীলা হয়তো নিছকই ভৌতিক নয়। ইতিমধ্যে আমার বিশ্বাসকে সমর্থন করার মতো 2টো প্রমাণ সামনে এলো। এক, গতকাল রাতে কিছু গাঁয়ের লোক কারখানার পাশের ঢিপিতে আবার আবছা একজনকে দেখতে পেয়েছে, তবে আগের থেকে স্পষ্ট। সুশীল সিং, রামরতনের সুপুত্র। 2, গাঁয়ের লোকেরা সুশীল সিংকে নিচু হয়ে কিছু একটা করতে দেখেছিল। তার চারপাশে তখনও কিছুটা ধোঁয়ার মতো আস্তরণ ছিল, তা দেখে তারা আতঙ্কে দৌড় দেয়। দারোগা কিন্তু কিন্তু করে মৃত রামরতনের প্রেতকেই দেখার তত্ত্ব উপস্থিত করতে আমি আমার মোক্ষম বানটি হানলাম। কি বলছেন কি দারোগা সাহেব? গাঁয়ের লোকেরা পরপর 2 বার ভুল করবে? এমনি এখন তাদের মনে অপঘাতে মৃত রামরতনের চিন্তাই রয়েছে, কিন্তু তৎসত্ত্বেও তারা জোর দিয়ে সুশীলের কথাই বলছে কেন? আর একটা কথা, আবছা হলেও সুশীল এবং তার বাপের মধ্যে সবচেয়ে বড় দেহগত তফাৎ ছিল এই যে রামরতনের একটি হাত যুদ্ধে গোড়া থেকেই কাটা গিয়েছিল। তারপরেও কি ভুল হয় তাদের? এইবার দারোগাকে বোঝানো গেল। সে ভ্রু কুঁচকে কইল, তাই তো হে। আমি দারোগার দিকে তাকিয়ে ভ্রু নাচালাম। সুশীলের দলের লোক আগের রাতে কোনো দলীয় কাজেই হয়তো এসেছিল তার বাড়িতে, কিন্তু দুর্ঘটনার ধরন দেখে এবং রামরতনের কাছে আগেই কারখানার অংশীদারদের বাক্যালাপের কথা শুনে তাদের সন্দেহ হয় এটি হত্যা বলে। ফলে তারা সুশীলকে জোর করে নিয়ে যায় পরে ছক কষে প্রতিশোধ নেওয়ার জন্য।
সুশীল এখন গোপনে ফিরে এসে গা ঢাকা দিয়ে সেটাই করে চলেছে। কিন্তু আগের সেই খটকাটা কিন্তু আমার দূর হলো না। কি একটা সহজ বিষয় যেন মাথা থেকে সরে যাচ্ছে। দারোগা নিচু স্বরে কইল, উকিল বাবু, আমার মনেও এখন আপনার যুক্তিগুলো সঠিক মনে হচ্ছে, কিন্তু হাতে নাতে ধরা না পড়লে তাকে খুঁজে বের করেও তো গ্রেপ্তার করা চলে না। সে কখন কাকে হত্যার ছক কষছে তা আগে থেকে আঁচ করি কি উপায়? আমি চারদিক দেখে ফিসফিস করে বললাম, পরিস্থিতি তেমনভাবে তৈরি করতে হবে আমাদেরকেই সাহেব। ইঁদুরকে কলে টেনে আনতে হবে টোপ দিয়ে। আপনাকে দুটো কাজ করতে হবে। এক, সুদামের নৌকো থেকে বেরোনোর পর তারা কোথায় গেল সেই ডেরা জানতে হবে, তাহলে তাদের বেআইনি দলটাকে ধরতে পারবেন। দুই, কারখানায় আজ রাতে মালিক 3 জনকে ডেকে আনতে হবে। দারোগা দূরের একজন হাবিলদারকে ডেকে নদীর ওপারে গিয়ে সুশীলের দলের খোঁজ করার আদেশ দিল। সে চলে গেলে পর আমাকে বললে, কিন্তু মালিকরা আসবে কেন ওই হত্যা পুরীতে আমার কথায়? আমি দূরে দৃষ্টি মেলে বললাম, বলবেন এই একমাত্র উপায় সুশীল সিংকে ধরার, না হলে একে একে সবাইকেই মরতে হবে। আর বলবেন ওনারা যেন কোনো কাজেই গেছেন এমনভাবে ইতিউতি ঘুরবেন কারখানার ভিতরে, আর আমাদের সঙ্গে অনেক সশস্ত্র পুলিশ থাকবে চতুর্দিকে আত্মগোপন করে। রামরতনের প্রেতাত্মা বলে কিছু নেই, হত্যাকারী তার ছেলে সুশীল, যে গুপ্তবিদ্যায় পারদর্শী। মালিক 3 জন নিম রাজি হয়েছে। তারা এটা বুঝেছে যে আমাদের কথা না শুনলে তাদের ভয়ঙ্কর মৃত্যু মরতে হবে আজ নয় কাল। আমি আর দারোগা যতজন গ্রামবাসীকে সম্ভব এই দাসবাড়ির 3 মালিকের কারখানায় রাতে আসার খবরটা ছড়িয়ে দিয়ে রাতের আঁধারে অতি সন্তর্পণে গিয়ে কারখানার প্রাচীরের বাইরের একটা ফোকরে চোখ রেখে দাঁড়ালাম। ভেতরে চাঁদের আলো। 22 জন তুখোড় বন্দুকধারী ইতিউতি মিশে রয়েছে আঁধারে। সুশীলের উপস্থিতি দেখলেই তাকে ঝাঁঝরা করে দেওয়া হবে। চন্দন, মদন আর নীলকণ্ঠ কারখানার ভিতরে ইতিউতি ঘুরছে আর নিজেদের মধ্যে সামান্য উঁচু গলাতেই কথাবার্তা বলছে। কতক্ষণ সময় কেটেছে ঠিক জানি না। দারোগা কিছুটা উতলা হয়ে উঠেছে। হঠাৎ ভিতরে একটা ছায়ার মতো দেখা গেল। ভালো করে দেখতে যাব, হঠাৎ ক্ষীণ আওয়াজে ঘাড় ঘুরিয়ে দেখি সকালের ওই হাবিলদার সতর্ক পায়ে আসছে এই দিকেই। হে কি আপদ! আসার আর সময় পেলে না। সেই হাবিলদার যাকে নদীর ওপারে খোঁজ নিতে পাঠানো হয়েছিল, সে জানে আজ আমরা কারখানা ঘেরাও করব, তাই সে কিছু একটা খবর দিতে আসছে। কিন্তু খবর এখন সম্পূর্ণ নিষ্প্রয়োজন। আততায়ীকে আমি চিনতে পেরেছি। সে স্বয়ং এক্ষুনি আক্রমণ করবে। সে পা রেখেছে কারখানার ভিতরে, এক পা করে এগিয়ে চলেছে লোহার শেডের দিকে। দারোগা একটা ইশারা করলেই ঝাঁঝরা হয়ে যাবে সে, শুধু মুখটা দেখার অপেক্ষা। হাবিলদারের দিকে তাকিয়ে দারোগা ঠোঁটে আঙুল রেখে কইল, আধারে হাবিলদার আমাদের আবিষ্কার করে উৎফুল্ল হয়ে উঠেছিল। এখন সতর্কতা দেখে সে চাপা স্বরে কইল, হুজুর, খবর এনেছি। হুজুরের অনুমানই সঠিক। সেদিন 5 জন লোক নৌকো পেরিয়েছে। আমি ফোকরেই চোখ রেখে এক চিলতে হাসলাম। এই জিনিস আমি আগেই অনুমান করেছি। সেই আততায়ী কারখানার কম্পাউন্ডের মাঝামাঝি এসেছে পা টিপে টিপে। আর একটু এগোলেই তাকে আলোতে দেখা যাবে। হাবিলদার বলতে থাকলো, হ্যাঁ হুজুর, আমি আর রামাইয়া বড় হাটে উঠে খবর পেলাম সেই 4 ভেগদারি ওই 5 নম্বর লোকটিকে সরাইখানায় রেখে নিজেদের ডেরায় চলে গিয়েছে। আমরা খবর নিয়ে সোজা সরাইয়ের দরজা ভেঙে তাকে পাকড়াও করলুম। উফস, কি জোর তার ফৌজি দেহে! একখানা হাত নিয়ে আমাদের ধাক্কা মেরে পালিয়ে গেল সে হুজুর। আমার শরীর থেকে যেন সমস্ত রক্ত নেমে গেল। আমি সবেগে মুখ ঘুরিয়ে আকুল কণ্ঠে বললাম, কি বললে? কাকে দেখেছো তোমরা? আগে ফৌজি রামরতন সিং। আমি তাকে চিনি হুজুর। তার একটা হাত।
আমি যন্ত্রের মতো ফোকরে চোখ রেখে দেখলাম চাঁদের আলোয় এসে দাঁড়িয়েছে সুশীল সিং। মানুষ হঠাৎ করে সত্যের মুখোমুখি হলে যে এই রকম একটা হাতুড়ির ঘা পড়ে তা আগে কখনো অনুভব করিনি। পলকের মধ্যেই আমার মস্তিষ্কে সমস্ত ঘটনাটা দুমড়ে মুচড়ে নতুন খাতে সজ্জিত হয়ে গেল। দুর্ঘটনার আগের দুপুরেই রামরতনের ধুম জ্বর এসেছিল। সে দুর্ঘটনার রাতে কারখানায় প্রহরা দিতে যায়নি, গিয়েছিল তার ছেলে সুশীল সিং। এতক্ষণের খটকাটা এইবার ধরা পড়ল। ছিন্ন ভিন্ন মৃতদেহের পাশে পাওয়া গিয়েছিল দোনলা বন্দুক। যার একটা হাত নেই সে দুই নলা বন্দুক চালাতে পারে না। সুশীলের বাড়িতে সেই রাতে ঘাপটি মেরেছিল 4 অ্যানার্কিস্ট। তাদের রেখে সুশীল কারখানায় বাপের জায়গায় প্রহরা দিতে যায়। তারপর ঘটে সেই কুটিল ঘটনা। রামরতনের কাছে কারখানায় প্রতাপ ভবেশের কথোপকথন শুনে এবং দুর্ঘটনায় রামরতনের মৃত্যুর উড়ো খবর পেয়ে তারা জীবিত রামরতনের প্রাণহানির ষড়যন্ত্র ধরে ফেলে বাধ্য হয়ে পুত্রশোক আর জ্বরে অর্ধচেতন বাপকে নিয়ে চেপে বসে নৌকোয়। হঠাৎ আমার চিন্তা ছিন্ন হলো ঝড়ের শব্দে। ঝড় উঠেছে, ভয়ঙ্কর ঝড়। লোহার শেডগুলো যেন খুলে উড়ে যেতে চাইছে দাপটে। চারিদিকে একটা ধোঁয়া ছড়িয়ে পড়ছে। দারোগা মরিয়া হয়ে চিৎকার করে উঠল, ফায়ার! মুহূর্তের মধ্যে লুকিয়ে থাকা বন্দুকধারীরা মুহুর্মুহু গুলি ছুঁড়তে আরম্ভ করলো, কিন্তু কোনো গুলি সুশীলের শরীরকে স্পর্শ করছে না, করার কথাও নয়। 3 শয়তান ভাই মিলে কারখানার ভিতর থেকে পরিত্রাহী আর্তনাদ করে চলেছে, কিন্তু বেরোতে পারছে না। গুলির বন্যা কমে এসেছে। বন্দুকধারীরা হতভম্ব হয়ে তাদের আগ্নেয়াস্ত্র পরীক্ষা করছে। দারোগা কাতর চোখে আমার পানে চেয়ে শঙ্কিত স্বরে কইল, উকিল বাবু, এ কি হচ্ছে? আপনি তো বললেন বলেই আমি... এখন কি হবে? আমি উত্তর দেওয়ার আগেই একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল কারখানায়। আধার চিরে সেই মহাপ্রলয়ের আলো আমার চোখকে অন্ধ করে দিল। আমি 2 হাতে চোখ চাপা দিলাম। আজও সেই ঝলকানি আমি যেন দেখতে পাই। সেই ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে সঙ্গে 3 শয়তানের কণ্ঠ নিশ্চুপ হয়ে গিয়েছে। নিষ্ঠুর কুটিলতা আর গোপন বিশ্বাসঘাতকতার বলি এই গড় মান্দারণের প্রেত বুঝি আজ এতগুলো চক্ষুর সামনে বসেই সেই বিচারই সম্পন্ন করল। আমি কোনো মতে উঠে বেরিয়ে এসেছিলাম সেইখান থেকে। রাতেই বিনয়বাবুর গৃহ থেকে আমার লটবহর নিয়ে সোজা খেয়াঘাট। সেখানে কাক ভোরের খেয়াতে এপারে এসে সোজা মিশে গেলাম পথচারীদের মধ্যে। আমার সঙ্গে দারোগা সাহেবের আর কখনো দেখা হয়নি। সে চাইলে হয়তো আমার খোঁজ পেতে পারত, কিন্তু সে দারোগা আছে কিনা সেও এক সন্দেহ। অথবা সে ক্রোধের বশেই আর কখনো আমার খোঁজ করেনি। আমি তার ভয়ে সেদিন পালিয়ে এসেছিলাম চোরের মতোই। কাকাবাবুর গল্প শেষ হলো। কারোর মুখে কোনো শব্দ নেই। হঠাৎ বাইরে দূর থেকে একটা আনন্দ কোলাহল কানে এলো। পরমুহূর্তেই ঘরের বাতি জ্বলে উঠল। আমি তাকিয়ে দেখলাম কাকাবাবুর শরীর ভিজে গেছে ঘামে, গরমেই হয়তো। এতক্ষণ শুনছিলেন সৌমিক দের লেখা গল্প গড় মান্দারণের প্রেত। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন।